পরম আবেশে ঘুম চলে আসছে মৃদুলের। চোখগুলো আদো জাগরণ অবস্থায় রয়েছে। মাথার চুলের ভিতরে অনেক যত্ন, আদর, ভালোবাসা দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। আর মৃদুল কোলের মধ্যে মাথা রেখে শুয়ে আছে। কেমন যেন একটা মমতার ঘ্রাণ নাকে আসছে তার। আচ্ছা, মমতার আবার ঘ্রাণ হয় নাকি? মমতা তো একটা অদৃশ্য স্পৃহা অনুভূতি, হলেও হতে পারে ঘ্রাণ, এবং তা শুধু একজন ব্যক্তি ক্ষেত্রে প্রবলভাবে প্রকাশ পায়, সে হলো মমতাময়ী মা। আজ প্রায় 5 বছর পরে মৃদুল নিজের মায়ের সান্নিধ্য লাভ করতে পারল। চোখ দুটো বন্ধ করে কেবল তন্দ্রাচ্ছন্ন হয়েছিল মৃদুল। এমন সময় কানে একটা মিষ্টি রিনরিনে স্বর ভেসে আসলো। মৃদ, বাবা, ঘুমিয়ে গিয়েছিস? কোলে মাথা রেখেই মৃদ জবাব দিল, না মা, ঘুমাইনি। তোমাকে অনুভব করছি, দেখছি তুমি সত্যি এসেছো কিনা। আমার বাপজানটা এত বোকা কেন? আমি না আসলে তাহলে এখন কার কোলে শুয়ে রয়েছিস? তুমি তো কল্পনাও হতে পারো মা। না রে বাপজান, আমি সত্যি এসেছি। তুই কত পাল্টে গিয়েছিস। তোর ওই রিনা খানের মতো শাশুড়ি তোর ঠিক মতো যত্ন করেনি। মা, জানো একটা কথা, মেয়েরা যেমন তার শ্বশুরবাড়ির মেয়ে হতে পারে না, তেমনি ছেলেরাও তার শ্বশুরবাড়ির ছেলে হতে পারে না, মুখে যতই বলুক না কেন। জানি রে বাপজান, এজন্য একটা কথা আছে, মুখের কথায় চিড়ে ভেজে না। তুমি তো পুরোপুরি সুস্থ মা। আমি সুস্থ বাপজান, খালি একটাই দুঃখ, আমার দুর্জয়টা এভাবে চলে গেল। কথাটা বলেই আসলে মুখ চেপে কান্না করে দিল, এবং তা বেশ শব্দ করে। কোলে থেকে মাথা উঠে মায়ের মাথাটা নিজের বুকে চেপে ধরল। কান্না করতে করতে মৃদের মা হুমায়রা বলল, সবাই মনে করছে আমি কিছু জানি না, কিন্তু আমি তো সব জানি। আমার দুর্জয় মারা যাওয়ার আগে আমার কাছে এসেছিল। আমারে বলছিল কি জানিস? বলছিল, মা, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি, আমাকে মাফ করো। তখন তো বুঝিনি শরীর অসাড় থাকলে কি হব। আমি তো আর মরে গিয়েছিলাম না। পরে ঠিকই বুঝছি আমার দুর্জয়টা আমাকে রেখে চলে গিয়েছে। মায়ের কান্না কিভাবে থামাবে তা জানে না মৃদ, কিন্তু কান্না করাটা স্বাভাবিক। নিজের ঔরসজাত সন্তান যখন নিজের আগে কবরে বিলীন হয়ে যায়, তখন কীরকম অনুভূতি হয় তা সেই সন্তানের পিতামাতা ছাড়া এ পৃথিবীতে আর কেউ উপলব্ধি করতে পারবে না। কিচেনে মাধিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সৃষ্টি। সামনে মেহলতা আর হিমাদ্রি রান্না করতে ব্যস্ত, আর ওদেশি প্রতিদিনের মতো আজও বাইরে। মূলত মৃদুলের মা অনেকটা রিকভার করেছে, কিন্তু দেহের নিম্নভাগ এখনও অসাড়। সবসময় হুইল চেয়ার ইউজ করতে হবে। শাশুড়ি, শ্বশুর এবং স্বামী ফিরে এসেছে দেখে মেহলতার আনন্দের শেষ নেই। হিমাদ্রিকে নিয়ে খুব যত্ন করে সবার পছন্দসই খাবার তৈরি করছে সে। হ্যাঁ রে সৃষ্টি, মার সাথে দেখা করেছিস? না, এখনও করিনি। আমার কেমন যেন লাগছে। মা কি আমাকে মেনে নিতে পারবে? মেহলতা জবাব দেওয়ার আগে পাশ থেকে কাবাবের মণ্ড মাখতে মাখতে হিমাদ্রি জবাব দিল, এরকম কেন ভাবছো সৃষ্টি? পজিটিভ চিন্তা করো। মা নিশ্চয়ই কখনো কারোর সাথে অন্যায় হয় এমনটা চাবে না। ঠিক বলেছিস হিম, তুই। শুধু শুধু সৃষ্টি ভয় পাচ্ছে। না ভাবি, শুধু শুধু সৃষ্টি ভয় পাচ্ছে না। দুশ্চিন্তা করাটা স্বাভাবিক। মেহলতা কিছু বলতে যাবে তার আগে বেশ জোরে জোরে মাধিয়া কান্না করে দিল, আর হাত দুটো হিমাদ্রির দিকে বাড়িয়ে দিচ্ছে বারবার। হিম, মনে হয় মাধিয়া তোর কোলে নিয়ে উঠবে, কিন্তু এখন কিভাবে কোলে নেব আমি? চুলার তাপ লাগবে শরীরে তোর। তাহলে রান্নাঘর থেকে দূরে গিয়ে কোলে নে। তুমি কি একা একা রান্না করতে পারবে? পারবো তো, তুই যা। হাত দুটো ধুয়ে হিমাদ্রি মাধিয়ার দিকে হাত বাড়িয়ে দিল। মাধিয়া প্রায় লাফানোর মতো করে হিমাদ্রি কোলে উঠে গেল। হিমাদ্রি হেসে মাধিয়ার কালে একটা চুমো দিয়ে বুক জড়িয়ে নিল। ওকে নিয়ে কিচেন থেকে বের হবে তখন পিছন থেকে সৃষ্টি হিমাদ্রিকে জিজ্ঞেস করলো, সত্যি তো আমাকে মেনে নিবা আপু? হিমাদ্রি থমকে গিয়ে পিছনের দিকে তাকালো। সৃষ্টি মায়া ভরা চোখে হিমাদ্রির দিকে তাকিয়ে আছে তার উত্তরের অপেক্ষায়। একটু এগিয়ে গিয়ে সৃষ্টির ডান গালে নিজের হাত দিয়ে স্পর্শ করলো হিমাদ্রি। সৃষ্টি, সবসময় মনে রাখবে তুমি হলো দুর্জয়ের দেওয়া আমানত আমার কাছে। তোমার এবং ভবিষ্যতে যারা আসবে তাদের কোনো প্রকার ক্ষতি হতে দিব না আমি।
সবসময় ঢাল হয়ে থাকবো। মাদিয়া হিমাদ্রির ঘাড়ে মাথা দিয়ে শুয়ে রয়েছে, আর হিমাদ্রি ওকে কোলে নিয়ে করিডোর দিয়ে পায়চারি করছে। ঘুমায়নি মাদিয়া, জেগে আছে এবং এক হাত দিয়ে পিঠে ছড়িয়ে থাকা হিমাদ্রির চুল নিয়ে খেলা করছে। হিমাদ্রি বেশ ভালোই লাগে এরকম একটা নরম তুলতুলে পুতুলের মতো মেয়েটাকে সারাক্ষণ নিজের কাছে রাখতে। কেমন যেন একটা মামা ফিলিংস হয়। মাদিহাকে কোলে নিয়ে হিমাদ্রি দোলনায় বসে পড়ল। একটু পরে কোথা থেকে এসে মৃদুলও দোলনায় বসে পড়ল। হিম, রোদেশি কোথায় গেছে কিছু জানিস? না তো, প্রতিদিনের মতো আজকেও বাইরে গিয়েছে, এসে পড়বে। মৃদ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি কি স্বামী হিসেবে খুব খারাপ? কেন হঠাৎ এ কথা কেন বলছো? আমি যতদূর জানি স্বামী হিসেবে তুমি যথেষ্ট রেসপন্সিবল। তাহলে রোদেশি আমাকে এ ব্যাপারে কিছু বলেনি কেন? কোন ব্যাপারে? মৃদুল কোনো জবাব দিল না, শুধু হিমাদ্রির দিকে একটা প্রেগনেন্সি কিট এগিয়ে দিল। হিমাদ্রি হাতে নিয়ে দেখলো রেজাল্ট পজিটিভ। এটা কার মৃদ? এটা রোদেশির। 2 দিন আগে টেস্ট করিয়েছে। আমি ওকে কিছু বলিনি। আমি অপেক্ষা করছিলাম ও কবে নিজ থেকে আমাকে এ ব্যাপারে বলবে, কিন্তু 2 দিন হয়ে গেল তাও তো কিছু বলল না। তুমি কি শিওর এটা রোদেশির? শিওর। তাহলে অপেক্ষা করো, রোদেশি অবশ্যই তোমাকে এ বিষয়ে অবগত করবে। হয়তো। মাদিহাকে একটু দে তো, সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি মাদিহার খেলার সাথে আসছে। মাদিহাকে মৃদুলে কোলে দিয়ে দিল হিমাদ্রি। হুট করে হিমাদ্রির মন খারাপ হয়ে গেল এবং কেন হলো তা বুঝতে পারল না। শুধু মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করল, আচ্ছা, বিনা কারণে কি কখনো মন খারাপ হয়? হিমাদ্রি হাতটা ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিল। পুরো হাতটা রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। সময়টা এখন গোধূলি, আবির মাখা বিকেলের শেষ ভাগ। তারপরও গরমকাল হওয়ার ধরুন কেমন যেন ব্যবসা একটা গরম লাগছে। এ টাইপের ব্যবসা গরমে কেমন যেন শরীর একটু পরপর ভিজে ওঠে, ঠিক যেমন একটা গ্লাসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে ওঠে। বেডের কাছে এসে হিমাদ্রি কিছুক্ষণ একমনে ঘুমন্ত মাদিহার দিকে তাকিয়ে রইল। কত শান্তিতে ঘুমোচ্ছে। একটু আগে বেশ কান্নাকাটি করেছে। খুব কষ্টে ঘুম পাড়াতে পেরেছে মাদিহাকে হিমাদ্রি। আর মেয়েটাও কেমন যেন একরোখা স্বভাবের হচ্ছে। রাগ উঠলে হয় শরীরে আঁচড় কাটবে, তা না হয় দাঁত বসিয়ে দিবে। মাদিহার থেকে চোখ সরিয়ে হিমাদ্রি পাশে শুয়ে থাকা মৃদুলের দিকে চোখ দিল। চোখ বন্ধ করে কপালের উপরে ডান হাত দিয়ে রেখেছে। বাম হাতে ব্যান্ডেজ করা অনেকটা কেটে গিয়েছে। প্রায় 3টে স্টিচ লেগেছে কাটার জায়গায়। হিমাদ্রি জানে মৃদুল ঘুমায়নি, অবশ্য ঘুম আসার কথাও না। একটু আগে রোদেশির সাথে ওর বেশ বড় একটা ঝগড়া হয়েছে। ঝগড়া এক পর্যায়ে রোদেশি মৃদুলকে খুব জোরে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে মৃদুল পড়ে যায় এবং হাতে বেশ খানিকটা জায়গা কেটে যায়। মৃদুলের হাত দিয়ে গল গল করে রক্ত পড়া দেখে হিমাদ্রি দৌড়ে গিয়ে মৃদুলের কাছে গেলেও রোদেশি কোনো তোয়াক্কা না করে বাইরে নিজের কাজে চলে যায়। কপালে কারো হাতের স্পর্শে চোখ মেলে তাকায় মৃদুল। হিমাদ্রি দাঁড়িয়ে আছে মৃদুলের দিকে করুণার দৃষ্টি নিয়ে, কিন্তু মৃদুলের দৃষ্টি খুব শান্ত, মনে হচ্ছে কিছুই হয়নি। অথচ হিমাদ্রি জানে মৃদুলের বুকটা এখন সব জ্বলে পুড়ে গিয়েছে। কিছু বলবি হিম? তুমি তো কিছু খাওনি মৃদ, চলো কিছু খেয়ে নাও। তুই খেয়েছিস? খেয়েছি। ও বলে মৃদুল আবার চোখ বুঝল। মৃদুলকে এভাবে দেখে কান্নাগুলো উপসে বের হয়ে আসতে চাচ্ছে হিমাদ্রির। সবসময় ঢোলাঢালা কাপড় পরা, মুখে এক শার্টের দাড়ি, কোনো দিন জেল পরেনি চুলে, যে কোনো স্টাইল জানে না। সব সময় সবার কথায় এক বাক্যে মেনে নেওয়া সহজ সরল মৃদুলকে এই অবস্থায় দেখে বুকের ভিতর কেমন যেন চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে হিমাদ্রির, ঠিক যেমন 4 বছর আগে হতো। হঠাৎ মৃদুলের ডাকে স্তম্ভিত ফিরে পেল হিমাদ্রি। জানিস হিম, আমার আসল পরিচয় হলো আমি একটা এতিম, ঠিক সৃষ্টির মতো। মৃদ, এগুলো বলতে হয় না। তুমি কোনো এতিম না, তোমার মা বাবা ভাই সবাই আছে এবং একটা পরিবার আছে। তুমি কিভাবে এতিম হলে? হ্যাঁ আছে আমার পরিবার, কিন্তু সত্যটা হলো আমি এতিম। আমার যখন 2 বছর তখন আমার বাবা মা মারা যায়। তারা ধানের মিলে সামান্য শ্রমিক ছিল। একদিনের আগুনে পুড়ে দুজনেই মারা যায়। মৃদ, এসব কথা বাদ দাও, খাবে চলো। হিমাদ্রির কথা কর্ণকুহর করল না মৃদুল।
আপন মনে বলে যেতে লাগলো, আমার বর্তমান যে বাবা সে ছিল ধানের মিলের মালিক, তার উপর যেন কেউ আঙ্গুল না তুলতে পারে, তাই আমাকে দত্তক নিয়ে নিল। শুরু হলো তাদের সাথে জীবন। তারা অনেক ভালো মানুষ, মা বাবা হিসেবে আদর্শ, কিন্তু পালক বাবা মা আর আপন বাবা মার মধ্যে একটা তফাৎ আছে। রদিশিকে যখন বিয়ে করলাম তখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কারণ কি ছিল, আমার মা মেজর অ্যাটাক করেছিল। অথচ জানিস আসল কাহিনী কি? মা এক মেডিসিন দুবার নিয়েছিল, যার কারণে তার অ্যাটাক এসেছিল। ডক্টর যখন এই কথাটা বলল কেউ বিশ্বাসও করলো না। সবার কথা আমার জন্য মা মরতে বসেছিল, বাবা বাড়ি থেকে বের করে দিল। অথচ নিজের যদি ঔরজাত সন্তান হতো তাহলে হয়তো এত সহজে বাড়ি থেকে বের করতে পারতো না। মৃত, পুরনো কথা বাদ দাও। বাদ দিতে বললেও বাদ দেওয়া যায় না রহিম। রদেশির সাথে বিয়ে করেও শান্তি পেলাম না, ওর আত্মহত্যার ভয়ে বিয়ে করলাম। তারপরও এরকম কেন? আমি হয়তো ভবিষ্যতে কি হতে চলেছে তার ধারণা করতে পারছি। কিছুই হবে না মৃত, তুমি এখন আমার সাথে চলো, খাবে। মৃদ উঠল না, সেভাবে আবার চোখ বন্ধ করলো। হিমাদ্রি বড্ড বেহায়ার মতো একটা কাজ করতে মন চাইল। মৃদুলের বুকে মাথা দেওয়া হয়তো জঘন্য নির্লজ্জতার কাজ হবে। খুব কষ্টে হিমাদ্রি নিজের এই ইচ্ছাটাকে দমন করলো। রদেশির হাতে ক্ষত জায়গাটা তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আহাদ। একটু আগে রদেশি খুব জোরে রেগে টেবিলে হাত দিয়ে একটা বাড়ি দিয়েছিল। টেবিলের উপরে আজ সার্জারি ব্লেড রেখে দিয়েছিল, যা রদেশির হাতে লেগে হাত কেটে গিয়েছে। রদেশি এক হাতে আহাত ব্যান্ডেজ করে দিচ্ছে, আর এক হাত দিয়ে অনবরত চোখের পানি মুছে চলেছে সে। রদেশি, কান্না করা অফ করো, ঠিক হয়ে যাবে তো। ঘোড়ার ডিম হবে। আমাকে কত বড় একটা ধোঁকা দিল মৃদুল। মৃদুল ওই বাড়ির ছেলে না, আমি এটা কয়েকদিন আগে জানতে পেরেছি। জানো তুমি, তাও আমি ওকে কিছু বলিনি। অথচ আজকে ও আমার সাথে কেমন করলো। আমি কি ওর মায়ের দাসী যে তার সেবা করব? আমাকে তোমার কাছে আসতে দিতে চেয়েছিল না। বুঝলাম রদেশি, এখন কান্না বন্ধ করো। মুখটা তো একদম লাল হয়ে গেছে। হোক, তাতে তোমার কি? আরে পাগলি, আমারই তো সব ভালো। আচ্ছা, তোমার প্রেগনেন্সির কি হলো? কথাটা শুনে রদেশি কান্না অফ করলো। একটু এগিয়ে এসে হাতের বুকে মাথা রাখলো, তারপর মিনমিনে গলায় বলল, আমি অ্যাবর্শন করিয়েছি। রদেশির চুলে হাত বুলাতে বুলাতে হাত জিজ্ঞেস করলো, মৃদ জানে এ ব্যাপারে? না, বাচ্চাটা তো মৃদের ছিল। তাহলে ওকে জানাওনি কেন? মন চাইনি তাই। রদেশি, আমি আর এভাবে পারছি না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি চাই তুমি মৃদুলকে ডিভোর্স দাও। দিয়ে দিব আমি ডিভোর্স। যে ছেলের বংশ পরিচয়টা ভিক্ষাতে পাওয়া, তার সাথে আমি কোনো সংসার করব না। সত্যি দিবে? কবে? সময় ও সুযোগ আসুক। আর মাদিহা, আমি কিন্তু আগেই বলে রাখছি আমি মাদিহার কোনো দায়িত্ব নিতে পারবো না, নিতেও হবে না। শিওর তো? আহাদের বুক থেকে মাথা তুলে রদেশি জবাব দিল, শিওর। আর আমি তোমার সন্তানের মা হতে চাই, অন্য কারো না। রাত 1টা বাজে, সকলে ঘুমে, অথচ সৃষ্টির রুমের লাইট এখনও জ্বালানো। আর সৃষ্টি বিছানায় বসে বসে গরম গরম বার্গার খাচ্ছে। তার পাশে বসে আছে হিমাদ্রি, এবং সামনের কাউসে আহানাব আর মৃদুল বসে আছে। আর বিছানার মাঝখানে আরাম করে ঘুমাচ্ছে মাদিহা। মৃদ, তোর কি খেতে অসুবিধা হচ্ছে? আমি খাইয়ে দেব? তুই আমাকে খাইয়ে দিবি আহানাব? ব্যাপারটা যেন কীরকম হলো না? আমার সব কিছুতে প্রশ্নবোধক না বসালে তোর শান্তি নেই, তাই না? আরে ভাই, দে, খাইয়ে দে। তুইও কি মনে রাখবি? শালা, কত ঢং তোর। মৃদুলে খাইয়ে দিচ্ছে আহাদ। মূলত বিকাল থেকে মৃদুল কিছুই খায়নি। আহনাব মৃদুলের ব্যাপারটা জানলো তখন রাত 11:30। তখনই বাইক নিয়ে বের হয়ে মৃদুলের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছে। দূর থেকে মৃদুল আর আহনাবের মধ্যে এত ভালো বন্ডিং দেখে অবাক হয়ে গেল সৃষ্টি। খাওয়া বাদ দিয়ে হিমাদ্রিকে জিজ্ঞেস করলো, মৃদ ভাইয়া আর তোমার ভাইয়ার মধ্যে অনেক ভাব, তাই না আপু? বার্গার খেতে খেতে হিমাদ্রি জবাব দিল, খুব ভাব। তাই তো দেখতে পারছি। মৃদ ভাইয়ের জন্য এত রাতে খাবার নিয়ে আসলো, আবার এখন তার সমস্যা হচ্ছে দেখে নিজে খাইয়ে দিচ্ছে। আসলে আহনাপের সংস্পর্শে আসলে মৃদুলের মন ভালো হয়ে যায়। দুজনে একদম ভাই ভাই। মৃদ ভাইয়ের জন্য আমারও খুব খারাপ লাগছে। রদেশি ভাবে কি একটু মায়া হয় না? বলতে পারছি না, হয়তো হয় না, তাই এমন করছে। মাদিহাকেও তো পাত্তা দেয় না, চুপচাপ রুমের দরজা লাগিয়ে শুয়ে আসছে। অথচ স্বামী মেয়ের কোনো খবরও নিল না। মানুষের স্বভাব, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না।
রোদেশি ভাবির ক্ষেত্রেও তাই হয়েছে। একদম খুব কঠিন সময় দেখতে হবে রোদেশি ভাবির। দেখো, হিমাদ্রি কোনো জবাব দিল না, শুধু সামনে বসে থাকা মৃদুলের দিকে তাকালো। আহনাফের সাথে হেসে কথা বলছে আর আহনাফ পরম যত্নে খাইয়ে দিচ্ছে। মৃদুলের মুখে হাসিটা দেখে হিমাদ্রির বুকে কেমন যেন শীতলতা বয়ে গেল। নিজের স্ত্রীর অধরে অন্য একটা পুরুষের অধরের স্পর্শ হয়তো পৃথিবীর কোনো স্বামীর জন্য কাম্য নয়। নিজের চোখে অন্য এক পুরুষের সাথে নিজ স্ত্রী রোদেশির চুম্বনরত দৃশ্য দেখে যেন পুরো পৃথিবীটা ঘুরে গেল মৃদুলের। রোদেশি রোজ বাইরে কোথায় যায় তা কোনোদিন খোঁজ নেয় না মৃদুল, কিন্তু ইদানিং রোদেশির বিহেভিয়ারে বাধ্য হলো মৃদুল রোদেশির পিছন পিছন আসতে। মৃদুলের নিজের কাছে খারাপ লাগলো রোদেশির পিছন পিছন আসাতে। দুই একবার ভেবেছেও যে সে ফিরে যাবে। অবশেষে নিজের মনের সাথে যুদ্ধ করে রোদেশির পিছন নিয়েছে মৃদুল। পাগুলো অসম্ভব প্রকারে কাঁপছে মৃদুলের। ভালোভাবে খেয়াল করে দেখে রোদেশির সাথে পুরুষটা আর কেউ না, আহাদ। আহাদ আর রোদেশি দামে একটা রেস্তোরাঁতে এসেছে। বেশ অন্ধকার পরিবেশটা, যার দরুন খুব সহজে নিজেদের নোংরামি চালিয়ে যেতে পারছে রোদেশি আর আহাদ। মৃদুল কোনো প্রকার শব্দ না করে ওখান থেকে চলে আসলো। এখন যদি মৃদুল ওখানে কোনো কথা বলে তাহলে সম্মানহানি হবে। নিজের কথা শুধু ভাবলে চলবে না, মৃদুলের পরিবার ও মাধিয়ার কথা ভাবতে হবে। চার দেওয়াল বলতে একটা কথা আছে, পুরো লোকালয়ের সামনে ঝামেলা করার থেকে মৃদুল ঘরের চার দেওয়ালে ঝামেলা করাটা সমীচীন মনে করলো। কোনো রকমে শুধু একটা সিএনজি ডেকে তাতে উঠে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো মৃদুল। সে কাঁদছে না বা মুখে কষ্টের কোনো অভিব্যক্তি প্রকাশ করছে না। পকেট থেকে ফোনটা বের করে কাকের জন্য কল করলো মৃদুল। দুবার রিং হওয়ার পর অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। ফোনটা কানে রেখে মৃদুল শুধু একটা কথাই বলল, আগামী 2 ঘন্টার ভিতরে বাড়িতে আসবি। আর আমি না শুনতে চাই না। কোনো কথা না শুনে ফোনটা রেখে দিল মৃদুল। কেমন যেন চোখ জ্বলে যাচ্ছে তার। হঠাৎ মৃদ কেন তোমাকে ডেকে পাঠালো আহাদ? জানি না গো রোদেশি, কত সুন্দর একটা রোমান্টিক মোমেন্ট উপভোগ করছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম আই ফিল ইউর সফট লিপস ইন মাই মাউথ, বাট মৃদু রুইন্ড এভরিথিং। কথাগুলো বলে কেমন যেন এক বিরক্তিমাখা অভিব্যক্তি আহাদের মুখে ভেসে উঠল। আহাদের মুখশ্রী এখন এমন লাগছে যে একটা ছোট বাচ্চার হাত থেকে তার প্রিয় চকলেটটা কেড়ে নেওয়া হয়েছে। আহাদের দিকে তাকিয়ে রোদেশি উচ্চস্বরে হেসে ফেলল। রোদেশির এত হাসিতে আরও বিরক্তিকর প্রকাশ করলো আহাদ। রোদেশির এত হাসিতে আরও বিরক্তি প্রকাশ করলো আহাদ। ডোন্ট লাভ, ওকে? আচ্ছা, আর হাসবো না, কিন্তু এখন তো যেতে হবে বাসায়, কারণ তোমাকে কি বলবে মৃত তা তো একবার শুনতে হবে। আচ্ছা, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না, আমাদের একসাথে যাওয়া যাবে না। আরে পাগলি, একসাথে কই যাব? তুমি আগে ঢুকবে বাড়িতে, তারপর আমি। গাড়িটা একটু দূরে পার্ক করব। তা করা যায়। কথাটা বলে রোদেশি কি যেন একটা চিন্তা করলো। তারপর হঠাৎ উত্তেজিত হয়ে আহাদকে জিজ্ঞেস করলো, এই আহাদ, মৃত তোমার সাথে ওই হিমাদ্রিকে বিয়ে করতে বলবে না তোমাকে? হলেও হতে পারে। মানে কি? তাহলে কি তুমি সত্যি সত্যি হিমকে বিয়ে করবে? মাথা খারাপ তোমার রোদেশি? এসব আজগুবি চিন্তাভাবনা বন্ধ করো। এখন আসো তো, যতটুকু সময় আছে তাতে অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করি। ইউ নো আই ডোন্ট লাইক ইনকমপ্লিট ওয়ার্কস। হাতে থাকা ডায়েরিটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে হিমাদ্রি। ডায়েরিটা আজ সকালে কুরিয়ার করে তার কাছে এসেছে। কারণ প্রেরক আর কেউ না, সে হলো দুর্জয়। ডায়েরির প্রথম পেজটা উল্টালো হিমাদ্রি। তার চোখের সামনে চকচক করে উঠল নীল কলমের দুর্জয়ের লেখাগুলি। কেমন আছিস হিমাদ্রি? এটা হয়তো একটা আজব প্রশ্ন হলো, কারণ তুই যখন ডায়েরিটা হাতে পাবি তখন তুই কেমন আছিস তা হয়তো জানার মতো পরিস্থিতি আমার নেই। হয়তো যখন তোর হাতে ডায়েরি তখন আমার দেহের শেষ ভাগও পোকার দখলে। যাক, সেসব কথা বাদ দে। আমার সৃষ্টির খেয়াল রাখছিস তো? জানি আমি খুব স্বার্থপরের মতো কাজ করলাম তোর উপরে সৃষ্টির বোঝা দিয়ে, কিন্তু কি করব বল? মেয়েটা যে এতিম, আমার বাবুটা হয়তো এখনও তার মাতৃগর্ভে। দেখ কি ভাগ্য, মা যেরকম এতিম বাবুটাও এতিম। কিন্তু আমি জানি তুই এতিম হতে দিবি না। আমার আর তোর বিয়ে হয়েছে আজ থেকে 3 বছর আগে। তখন কেবল কেবল আমি সৃষ্টির প্রেমে পড়েছি। মৃত ভাইয়ার বিয়ের ঝামেলা হওয়ার জন্য আমি কোনো প্রতিবাদ করিনি আমাদের বিয়েতে, কিন্তু সৃষ্টিকে ছাড়তে পারিনি। তোকে সবসময় এড়িয়ে চলতাম। জানি সৃষ্টির সাথে আমি আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সৃষ্টির সাথে বিয়ে হওয়ার পর আমি ভেবেছিলাম তোকে ডিভোর্স দিব,
কিন্তু যখন তোর কাছাকাছি থাকার সুযোগ হলো আমার মধ্যে এক ধরনের একটা গিল্ট ফিল হলো। আমি দুটো মেয়ের মন নিয়ে খেলেছি, এদিকে সৃষ্টি মা হবে, অন্যদিকে তোর আর আমার বিয়ে। বিশ্বাস কর, আমি মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা পাচ্ছি না। আমি মরলেই হয়তো সব ঠিক হবে। হাত দিয়ে যখন পরের পৃষ্ঠাতে যাবে এমন সময় নিচ থেকে বেশ চিৎকার শোনা গেল। তাড়াতাড়ি করে ডায়েরিটা রেখে হিমাদ্রি নিচের দিকে ছুটে চলল। তোমার ঠোঁট এত লাল কেন রোদেশি? মৃদুলে এত ঠান্ডা স্বরে করা প্রশ্নতে অনেকটা হকচকে গেল রোদেশি। মৃদুলের কণ্ঠটা বড্ড অচেনা লাগছে এখন। আমতা আমতা করে রোদেশি জবাব দিল, ঠোঁটে রেড কালারের লিপস্টিক দিয়েছি তাই। গলা স্বরটা স্বাভাবিক রেখে মৃদুল আবার জিজ্ঞেস করলো, তাহলে তোমার লিপস্টিক এতটা সরে গেল কিভাবে? মৃদুলে এসব করা প্রশ্নে অনেকটা অবাক হলো রোদেশি। মৃদুলকে এখন বড্ড অচেনা লাগছে। তারপর রোদেশি এসব বিষয়ে আমলে নিল না। কোনো জবাব না দিয়ে কাজের লোককে ডেকে এক গ্লাস ঠান্ডা পানি আনিয়ে ডক করে পান করে গ্লাসটা দিয়ে দিল। মাথাটা সোফায় হেলান দিয়ে চোখ বুজলো, অথচ মৃদুলের করার প্রশ্নের জবাব দিল না। রোদেশিকে পুরোটা সময় এক দৃষ্টিতে অবলোকন করে গিয়েছে মৃদুল। বাইরে নষ্টামি করে আসতে খুব ভালো লাগলো, তাই না রোদেশি? মৃদ, তোমার মাথা খারাপ হয়েছে? কি বলছো এগুলো? আর ধৈর্য রাখতে পারল না মৃদুল। হঠাৎ করে রোদেশিকে সোফা থেকে উঠিয়ে গালে টাস টাস করে 4-5টা থাপ্পড় বসিয়ে দিল। আমার মাথা খারাপ হয়েছে তাই না? আর তোর? বাইরে অন্য পুরুষকে শরীর বিলিয়ে দিয়ে আসাতে নিজের উপর গর্ব হচ্ছে তোর? মৃদ, মুখ সামলে কথা বলো। আমি মুখ সামলে কথা বলবো তাই না? আর তুই তোর শরীর বিলিয়ে আসবি। কথাগুলো বলে মৃদুল রোদেশিকে আরও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। টাল সামলাতে না পেরে রোদেশি মেঝেতে পড়ে কাতরাতে লাগলো। ইতিমধ্যে সেখানে বাড়ির সকলে উপস্থিত হয়ে গেছে। হিম আর মেহলতা রোদেশিকে ধরতে গেলে মৃদুল এক ধমক দিয়ে তাদের থামিয়ে দেয়। মৃদ, কি হয়েছে? রোদেশিকে মারছিস কেন? নিজের বউকে এভাবে যারা মারে তারা জানোয়ার। হ্যাঁ, আমি জানোয়ার ভাবি। আর রোদেশি খুব ভালো। ওকে জিজ্ঞেস করো ও বাইরে কি করে এসেছে। কি করেছিস তুই রোদেশি? মৃদ এভাবে রেগে আছে কেন? মেহলতার করা প্রশ্নে কোনো জবাব দিল না রোদেশি। চুপচাপ গালে হাত দিয়ে মাথা নিচু করে বসে রইল। রোদেশির বুঝতে বাকি নেই যে মৃদুল ওর আর আহাদের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার সম্পর্কে জেনে গিয়েছে। হুট করে কে যেন রোদেশির বাহু ধরে তাকে টেনে তুলল। চোখ তুলে রোদেশি দেখতে পেল ব্যক্তিটা আর কেউ না, আহাদ। রোদেশি আরও অবাক হয়ে গেল যখন আহাদের পাশে রোদেশির বাবা আর মাকে দেখতে পেল। নিজের কান্না আর ধরে রাখতে পারল না রোদেশি, বেশ উচ্চস্বরে কান্না করে দিল। রোদেশির বাবা এগিয়ে এসে রোদেশির মাথায় হাত বুলে দিতে দিতে বলল, কাঁদিস না মা, তুই কেন কাঁদছিস? বাবা দেখো মৃদুল কিভাবে আমাকে মারছে, আমার কোনো দোষ নেই। না, তোকে মারবো না, তোকে আদর করব। আর এই যে মিস্টার আহাদ, তা বলেন তো আমার বইয়ের ঠোঁটের স্বাদ কেমন লাগলো? সি মৃদ, এগুলো তুমি কি বলছো? তুই চুপ থাক হিম, এখানে তোর কোনো কথা নেই। কি হলো বলেন মিস্টার আহাদ? একটা দীর্ঘশ্বাস ফেলে আহাদ খুব ঠান্ডা স্বরে বলল, দেখ মৃদ, তুই আজকে রেস্টুরেন্টে যা দেখেছিস আমি বলবো না তা মিথ্যে ছিল। আমি আর রোদেশি একে অপরকে ভালোবাসি। বাহ, চমৎকার। এই রোদেশি, তোর কয়টা জামাই লাগে রে? তুই না আমাকে ভালোবাসতি? মুখ সামলে কথা বল মৃদুল। রোদেশি আমার ভালোবাসা, ওর সম্পর্কে বাজে কথা বলবি না। রোদেশি তোর ভালোবাসা হওয়ার আগে আমার স্ত্রী এবং আমার বাচ্চার মা। তাতে কি মৃদ? তুমি কোনোদিনও ঠিক মতো ভরণ পোষণ করতে পারোনি আমার। তো স্বামী হওয়ার যোগ্য না তুমি। কি বলতে চাও তুমি? তোমার আছেটা কি মৃদ? না আছে বংশ পরিচয়, না আছে চেহারা, না আছে কোনো পার্সোনালিটি, এবং টাকা পয়সা যা আছে সব অন্যের ভাড়া করা। এতদিন ধরে এই ভাবনা তোমার আমার প্রতি আগে ছিল না, কিন্তু আহাতকে দেখার পরে হয়েছে। মানে কি বলতে চাও তুমি? আমি বলি মৃদ, আমার যে টাকা পয়সা আছে তাতে তোকে 7 হাটে বেচে আবার কিনে নিতে পারবো। আমি যে স্যুটগুলো পরি সেগুলো তুই কোনোদিন চোখে দেখিসনি। আমার চলাফেরার যা স্টাইল তা তুই কোনো জনমে রপ্ত করতে পারবি না। দেখ আমার 6 প্যাক আছে, আর নিজের দিকে তাকিয়ে দেখ, ভুঁড়ি বের হয়ে আসছে। নিজের দিকে তাকা আর একবার আমার দিকে। রোদেশির মতো মেয়েকে তুই কখনো ডিজার্ভ করিস না। কথাগুলো শুনে মৃদুল কিছুই বলল না আহাদকে, শুধু শান্ত ভঙ্গিতে রোদেশির কাছে এগিয়ে গিয়ে রোদেশিকে জিজ্ঞেস করলো, আহাদের সাথে সহমত তুমি? আমি সহমত মৃদ, আমি ডিভোর্স চাই। কিছুক্ষণ চুপ থেকে মৃদুল বলল, ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিব, কিন্তু বাবু হতে দাও তারপর। আমি জানি তুমি মা হতে চলেছো। না মৃদ, আমি হব না, আমি আবর্ষণ করে ফেলেছি। মা দেহাকে কোনোভাবে চুপ করাতে পারছে না হিমাদ্রি, কখন থেকে কেঁদে যাচ্ছে।
বেশ চেঁচামেচির পরেও অবশেষে পরিবেশটা ঠান্ডা হয়েছে। মৃদুলের বাবা, বড় ভাই বিজয় এবং আহানাফ পারলে ওখানেই খুন করে দিত রোদেশি আর আহাতকে, কিন্তু আহাত পুলিশকে ফোন করে দেওয়ায় কিছু করতে পারেনি। তখনই আহাত লোক লাগিয়ে একদম রোদেশি আর মৃদুলের মিউচুয়াল ডিভোর্স করিয়ে নিয়েছে। সেই ঘটনা এখন 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। বাড়ির পরিবেশটা ভীষণ নিস্তব্ধ, শুধু মাদিহার কান্নার স্বর ভেসে আছে। হিমাদ্রি মাদিহাকে শান্ত করতে চেয়েও পারছে না। মূলত রোদেশি যাওয়ার সময় মাদিহা রোদেশির কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আহাত কোলে নিতে দেয়নি। মাদিহার ও মৃদুলের চোখের সামনে দিয়ে রোদেশি আহাদের হাত ধরে বাসা থেকে বের হয়ে যায়। মা, আমার কান্না থামাও, এত কাঁদলে তো অসুস্থ হয়ে যাবে। অবশেষে অনেক কষ্টের পরে মাদিহার কান্না থামিয়েছে হিমাদ্রি। তাও ফোপাচ্ছে মেয়েটা, মার জায়গা কেউ নিতে পারে না। এখন মাদিহার তার মায়ের প্রয়োজন কিন্তু নেই। মাদিহাকে আমার কাছে দে হিমাদ্রি। বেশ অনেকক্ষণ পরে মৃদুল মুখ খুলল। হিমাদ্রি মাদিহাকে নিয়ে মৃদুলের কোলে দিলে মৃদুল বুকে জড়িয়ে নিল। হিমাদ্রি খেয়াল করলো মৃদুল কাঁদছে। মৃদুলের চোখের পানিগুলো তার গাল বেয়ে মাদিহার শরীরে পড়ছে। মাদিহা যেন কোনোদিন জানতে না পারে ওর মায়ের নাম রোদেশি। যে নারী নিজের সন্তান রেখে নিজের সুখ খোঁজে সে মা না, জল্লাদ। কিছুক্ষণ চুপ থেকে হিমাদ্রি অকপটে জবাব দিল, মৃদ, আমি তোমার স্ত্রী না হতে পারি, কিন্তু আজ থেকে আমি মাদিহার মা। তুমি বিয়ে করলেও মাদিহা আমাকে মা বলবে সারা জীবন, অন্য কাউকে না। পুকুরের পানিতে একের পর এক ডুব দিয়ে চলেছে মৃদুল। রাত এখন 1টা বাজে। এত রাতে পুকুর পাড়ে ডুব দিতে দেখে আশেপাশের বাড়ির মানুষগুলো উকিঝুঁকি করছে। পুকুর পাড়ে সিঁড়ির মধ্যে আরাম করে বসে আহনাফ সিগারেট খাচ্ছে। পাশে ওর কাঁধে মাথা দিয়ে সৃষ্টি ঘুমিয়ে গিয়েছে। আহনাফ কত করে বলেছে এত রাতে ওদের সাথে না আসতে, তাও জিদ করে এসে এখন বিড়ালের মতো ঘুমাচ্ছে। এদিকে মৃদুল ডুব দিয়েই যাচ্ছে। দেখ বুড়ি, 50টা ডুব দিয়ে ফেলেছি, এবার তো আমাকে উপরে উঠে আসতে দে। চুপ মৃদের বাচ্চা, 100টা দেওয়ার আগে যদি ওঠার নাম করেছিস তো আবার শুরু থেকে দিতে হবে। দেবদাস হইছ তাই না, ঠাটিয়ে চর মারা দরকার। মৃদুল আর কিছু বলল না, চুপচাপ ডুব দিতে লাগলো। সে জানে এই মানুষটার সাথে তর্ক করাটা বৃথা। মৃদুলের এই করুণ অবস্থা দেখে হিমাদ্রি আর চুপ থাকতে পারল না। আমতা আমতা করে বলতে লাগলো, ওয়াইত্রী আপু, অনেক তো হলো, এবার তো মৃদুলকে উঠে আসতে দাও। রাত 12টা বাজে, এত রাতে পানিতে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। হিমাদ্রি এই কথা শুনে কষে একটা ধমক দিল, অয়ত্রী, তোর এই প্যান অন্য জায়গায় গিয়ে কর, এত আহ্লাদ করতে হবে না। 1 মাস ধরে যে দেবদাস জীবন অতিবাহিত করছে মৃত, তখন আহ্লাদ কইছিল। কথাগুলো বেশ জোরেই বলেছে অয়ত্রী এই ধমক শুনে হিমাদ্রি কোলে থাকা মাদিহা কান্না করে দিল। মাদিহার কান্না শুনে বেশ বিরক্ত হলো অয়ত্রী। তোকে না কত করে বললাম পুষ্ককে নিয়ে আসিস না দে ওকে আমার কাছে দে। এত রাত হয়েছে তাও ঘুম আসেনি, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। হিমাদ্রি মাদিহাকে অয়ত্রী কোলে দিতে গেলে মাদিহা চিৎকার দিয়ে হিমাদ্রির গলা হাত দিয়ে পেঁচিয়ে ধরল। থাক আপু, আমার কাছে যাবে না এখন, কারণ হয়তো তোমাকে দেখে ভয় পেয়েছে। ভয় পাওয়াটা স্বাভাবিক, ওর বাপই ভয় পায় আর ও পাবে না। বেশ কিছুক্ষণ সবাই চুপ থাকলো। পরিবেশে এখন নীরবতা, শুধু মৃদুলের ডুব দেওয়ার শব্দ হচ্ছে। শেষ কয়েকটা ডুব দেওয়ার পর উপরে উঠে আসলো মৃদুল। একদম 100টা পূরণ করেছে সে। হাঁপাতে হাঁপাতে একদম হিমাদ্রির পাশে বসে পড়ল। হিমাদ্রি মাদিহাকে নিজের এক হাতে রেখে অন্য হাতে শাড়ির আঁচল দিয়ে মাথা মুখ মুছে দিচ্ছে। সেদিকে মৃদু হাসি মুখে অয়ত্রী আর আহনাফ তাকিয়ে আছে। অয়ত্রী আর আহনাফ একবার নিজেদের মুখ চাওয়াচাওয়ি। কিরে মৃদুল, তোর অনুভূতি কি? ক্লান্ত ভঙ্গিতে মৃদুল জবাব দিল, বুড়ির বাচ্চা, তুই আমাকে দিয়ে 100টা ডুব দেওয়ালি, তারপর ছাড়লি তাই না? কি করব বল, তুই তো দেবদাস হয়ে গেছিস। শালা বউ গেছে 1 মাস, ওরকম মেয়ে চলে গেছে তাতে ভালোই হয়েছে। কই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে তা না, সারাদিন ঘরে পড়ে থাকে। দাড়ি মুছে একদম বন মানুষ হয়ে গিয়েছে, গোপালের ভুঁড়ি বের হয়েছে। ওই তুই তো আবার গাঁজা খাস না? অয়ত্রী কথায় অসহায় ভঙ্গিতে মৃদুল বলল, তুই কথা আমাকে বলতে পারলি বুড়ি? বলবো না তো কি করব? তোর আগে এই বন মানুষ থেকে মানুষ বানাতে হবে, আর এই গোপালের ভুঁড়িকে মন্ত্রী মশাইয়ের চিকনা পেট করতে হবে, তাই না রে আহনাফ? একদম, আমি তোর সাথে আছি বুড়ি, আমি তো জানি সেটা। আর এই যে হিমের বাচ্চা, তুই যদি মৃদুলের প্রতি দরদ দেখাতে যাস তাহলে আমি কাঁচা ডিম দুধের সাথে মিশিয়ে খাওয়াবো। কিন্তু আপু, মেয়েদের কষ্ট হবে তো। চুপ, পুরুষ মানুষের আবার কষ্ট? পুরুষ থেকে সুপুরুষ হতে হলে এরকম কষ্ট সহ্য করতে হয়। এখন চল বাড়িতে চল,
রাত প্রায় 1টা বাজে। সকলে উঠে বাড়ির দিকে রওনা দিলেও আহনাফ সৃষ্টিকে নিয়ে সেই ভঙ্গিতে বসে রইল। অয়ত্রী কিছু দূর এগিয়ে আবার ফিরে এসে ভ্রু কুঁচকিয়ে আহনাফের সামনে এসে দাঁড়ালো। কিরে বুড়ি, তুই কি এখানেই থাকবি? না রে, কিন্তু ঘুমিয়েছে মেয়েটা, এখন কিভাবে ডাকি? পাগল তুই, পোয়াতি মানুষ, এত রাতে আমি এখানে নিয়ে আসতাম না, কিন্তু মেয়েটা শখ করলো তাই নিয়ে আসলাম। আর রাখা যাবে না, চল এখান থেকে। চল। কি ব্যাপার, তুই আবার আমার পাশে বসছিস কেন? আহনাফের পাশে বসতে বসতে অয়ত্রী জবাব দিল, দাঁড়া একটু বসে যাই, তোর সাথে একটু কথা বলি। কি কথা? মেয়েদের এখন অনেকটা মেন্টালি সাপোর্ট প্রয়োজন, কারণ আমি ওকে দেখে বুঝতে পেরেছি কতটা আঘাত পাইছে। জানি রে, তার জন্যই তো চাচাকে তাড়াতাড়ি বললাম তোকে নিয়ে আসতে। একমাত্র তুই এখন মৃতকে সামলাতে পারবি। চিন্তা করিস না, যে পর্যন্ত মৃত স্বাভাবিক না হয় সে পর্যন্ত আমি আছি এখানে। আমাদের মৃতটা না অনেক বড় বোকা। হিমের মতো এত সুন্দর একটা মেয়ে থাকতে ও রদিশের মতো জঘন্যর পিছনে গেল। এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। কেন কিভাবে এত কিছু হলো আমরা তা বলতে পারবো না, সেটা ঠিক। এখন চল বাড়িতে চল। সৃষ্টি, সৃষ্টি ওঠো, বাড়িতে যাব। আহনাফের নরম স্বরে সৃষ্টি মিট মিট করে চোখ খুলল, কিন্তু ঘুম ভাঙেনি। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, সৃষ্টি আমাকে কোলে নেন। সৃষ্টির এই কথা শুনে আহনাফ হতবাক হয়ে গেল, আর অয়ত্রী হেসে ফেলল। দেখ আহনাফ, সৃষ্টি এখনও অনেক ছোট, এত অল্প বয়সে অনেক কিছু সহ্য করেছে মেয়েটা। এখন চাইলে তুই ওকে আগলে রাখতে পারিস। রাখবো রে বুড়ি, ওর এখনও পুরো জীবন পড়ে আছে। দুর্জয় মারা গিয়েছে 6 মাস, তাই দুর্জয় আমানত হিসেবে ওকেও সামলে রাখবো, আর বাবুদেরও। তোকে আমি এ বিষয়ে অ্যাপ্রিসিয়েট করি। আর হ্যাঁ, কোলে নিতে পারিস, আমি কিছু মনে করব না, কিন্তু পারবি তো? 9 মাস খেয়াল করে নিয়ে যেতে হবে। আমি জিম করি, বুঝেছিস? চল এখন, আমি লাইট ধরিয়ে দিচ্ছি। তাহাজ্জুদের সালাত আদায় করে জায়নামাজটা ঠিক জায়গায় রেখে বিছানার দিকে এগিয়ে চলল মৃদের বাবা। বিছানায় উঠে মাথার টুপিটা শিওর রেখে দিল। কি হলো গিন্নি, এখনও ঘুমাওনি? একটা দীর্ঘশ্বাস পেলে হুমায়রা জবাব দিল, না গো ব্যবসায়ী, ঘুম আসছে না। ঘুমের ওষুধ খাওনি? তাড়াতাড়ি ঘুমাও, শরীর ভালো না তোমার। আমার ছেলেদের জীবনটা এমন কেন? বিজয় কখনো বাবা হতে পারবে না। মৃদের তালাক হয়ে গেল, দুর্জয় মরে গেল, এগুলো কেন হলো বলতে পারবে ব্যবসায়ী? জানি না, সব তো আল্লাহর ইচ্ছে হয়, এটাও তাই হয়েছে। তুমি কেন হিমের সাথে দুর্জয়ের বিয়ে ঠিক করলে? সে কি গিন্নি, তুমিই তো বলেছিলে হিমকে তুমি ছেলের বউ বানাতে চাও। বলেছিলাম তা মৃদুলের জন্য, দুর্জয়ের জন্য না। তাহলে হয়তো আমার ভুল হয়েছে। এখন ঘুমাও, সব কিছু উপরওয়ালার উপর রাখো, দেখবে সে নিরাশ করবে না। বাথরুমের আয়নায় নিজেকে গভীর মনোযোগ দিয়ে অবলোকন করে যাচ্ছে মৃদুল। নিজের মুটিয়ে যাওয়া শরীর দেখে নিজেরই যেন কীরকম ঘেন্না লাগছে। তাড়াতাড়ি করে একটা টি শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল মৃদুল, এবং মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল। বাইরে এসে মৃদুল দেখতে পেল হিমাদ্রি মাধিয়াকে ঘুম পাড়াচ্ছে, এবং পাশে কফি রাখা। হয়তো শীত লাগবে তাই। রদিশি চলে গিয়েছে 1 মাসের বেশি। সেদিন থেকে মৃদুল আর মাধিয়ার সব কিছু হিমাদ্রি করে। মৃদুলের বুকটা হঠাৎ ভরে উঠল মাধিয়াকে ঘুম পাড়ানোর দৃশ্য দেখে। মাধিয়াকে ঘুম পাড়িয়ে উঠতে যাবে, তখন হিমাদ্রি দেখতে পেল মৃদুল দাঁড়িয়ে আছে মুখে এক চিলতে হাসি নিয়ে। মৃদুলকে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে হিমাদ্রি জিজ্ঞেস করলো, এমনভাবে হাসছো কেন মৃদ? এমনি, তেমন কিছু না। ও আচ্ছা, এই যে নাও তোমার কফি। আর এত রাতে সেভ কেন করতে গেলে? কফি হাতে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে মৃদুল বলল, এখন সেভ না করলে কালকে সকালে অয়ত্রী আমাকে কোদাল দিয়ে সেভ করে দিত। তা বলতে কফিটা শেষ করে মৃদুল গিয়ে মাধিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ল। মাথাটা হালকা উঠিয়ে মাধিয়ার গালে একটা চুমু দিয়ে ওকে নিজের কাছে টেনে নিল মৃদুল। আমি চলে যাই মৃদুল। যা, কিন্তু তার আগে আমার মাথায় একটু হাত বুলিয়ে দে তো। এখন তো আর কেউ তোকে বাজে কথা বলবে না আমাকে নিয়ে, সে মানুষটাই নাই। হিমাদ্রি কোনো দ্বিরুক্তি না করে মৃদুলের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করলো। মৃদ, আমি জানি এত কিছু ভুলে যাওয়া কোনোদিনও সম্ভব না, কিন্তু চেষ্টা তো করতে পারো তুমি। আমি করব চেষ্টা হিম। আমি আর ওর জন্য কাঁদবো না, কষ্ট পাবো না। দোয়া রইল তুমি যেন নিজের ভালো বুঝতে পারো। হিমাদ্রির হাত বুলিয়ে দেওয়াতে বেশ আরাম বোধ হলো মৃদুলের। আরামে চোখ বুজে আসছে তার। জীবনের প্রথমবার কেন যেন মৃদুলের ভিতরে এক আলাদা অনুভূতি হলো হিমের জন্য। চোখ না খুলে বিছানা হাতরে কিছু একটা খুঁজে চলেছে হিমাদ্রি। জিনিসটা না পেয়ে হুট করে চোখগুলো খুলে উঠে বসলো। প্রচণ্ড ভয় পেয়েছে মনে হয়।
হঠাৎ কিছু একটা মনে পড়াতে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। কিরে হিম, এত হাঁপাচ্ছিস কেন? কোনো বাজে স্বপ্ন দেখলি নাকি? মাধিয়াকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করলো মেহেলতা। মাধিয়া কাঁদছে। হিমাদ্রিকে দেখে হাত দুটো বাড়িয়ে দিল ওর দিকে। হিমাদ্রিও হাত বাড়িয়ে মাধিয়াকে কোলে নিয়ে গালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরল। বাজে স্বপ্ন দেখিনি ভাবি, সবসময় তো মাধিয়া আমার কাছে ঘুমায়, কিন্তু আজকে মনে ছিল না যে ও ওর বাবার কাছে ঘুমিয়েছে, তাই ভয় পেয়েছি। বুঝতে পারছি। এখন রাখ তোর মেয়েকে, আমি রান্না করছি। অয়ত্রী ম্যাডামের অর্ডার আছে যেন তার জন্য আলু পুরি বানাই। অয়ত্রী কথাগুলো বলার সময় মেহেলতা মুখটা প্রচণ্ড রকম বিরক্তি ভাব ফুটিয়ে তুলল। হিমাদ্রি ভেবে পায় না মানুষটা এমন কেন, এই একজনকে দেখতে পারে না, আবার একটু পরেই তার জন্য জান প্রাণ দিতে প্রস্তুত। মৃত কোথায় ভাবি? বাইরে। আমি গেলাম রান্না করতে। মাধিয়াকে বিছানায় শুয়ে তার দুপাশে কোলবালিশ রেখে দিল হিমাদ্রি। তা নয়, মেয়েটা বড্ড চঞ্চল হয়েছে, বিছানা থেকে পড়ে যাবে। চটপট ফ্রেশ হয়ে এসে মাধিয়াকে নিয়ে রুমের বাইরে আসলো হিমাদ্রি। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে বাড়ির বাইরে আসলো হিমাদ্রি। বাইরে এসে তো হিমাদ্রি তাজ্জব বনে গেল। মৃদুল পুশ আপস করছে আর পাশে অয়ত্রী বসে বসে তা গুনছে, এবং একটু দূরে আহনাফ আর সৃষ্টি বসে আছে। আহনাফ সৃষ্টিকে পড়াচ্ছে। যেহেতু আহনাফ সায়েন্সের স্টুডেন্ট, তাই সৃষ্টিকে ওই পড়ায়, কারণ এ টাইমে সৃষ্টির বাইরে কোথাও পড়তে যাওয়া বেশ রিস্কের ব্যাপার। কসকসে একটা আপেলে কামড় বসিয়ে হিমাদ্রিকে নিজের কাছে ডেকে নিজের পাশে বসালো অয়ত্রী। তা হিমাদ্রি, তোর পড়ালেখার কি খবর? অনার্স তো শেষ হলো, এখন কি করবি? এখনও ঠিক করিনি কিছু আপু, কেবল তো রেজাল্ট দিল। তোর রেজাল্ট কি? ফার্স্ট ক্লাস এসেছে। আর সিজিপিএ কত? 3.4। বাহ, বেশ ভালো মার্ক তো। তাহলে কোথাও স্কলারশিপের জন্য ট্রাই করছিস না কেন, ফার্দার স্টাডির জন্য? হিমাদ্রি কিছু বলার আগে মুখ খুলল মৃদুল। বেশ ঝাঁঝালো কণ্ঠে অয়ত্রীকে জবাব দিল, স্কলারশিপের মায়েরে বাপ। এমনিতেই কয়দিন আগে ওর মাথায় স্কলারশিপের ভূত চাপছিল, ধমকা দামকি করে সেই ভূত নামিয়েছি। এখন আবার তুই ওর মাথায় স্কলারশিপের ভূত আবার উঠাচ্ছিস কেন রে? ওর জীবন, ও যা মনে করে তাই করবে। হিম যদি স্কলারশিপ নিয়ে পড়তে চায় তাহলে তুই কে বলার? আমি সব বুঝেছিস। শো অফ যা। আমি কেন অফ যাব? তুই অফ যা। আর হিম কি তোর বউ লাগে যে শুধু তোর কথা শুনবে? অয়ত্রীর মুখ থেকে বউ কথাটা শুনে মৃদুল কিছু সময়ের জন্য থেমে গেল। কি হলো, জবাব দিস না কেন? পুশ আপ দিতে দিতে মৃদুল জবাব দিল, জানি না আমি। আচ্ছা বাদ দে, এখন চল। প্রথম দিন এতগুলো দেওয়া যাবে না। জানি। মাটি থেকে উঠে মৃদুল হিমাদ্রির হাত ধরে বাড়ির ভিতর চলে গেল। সেদিকে তাকিয়ে থেকে মনে মনে একটা খিস্তি দিল অয়ত্রী। শালা পুরুষজাতটা বড্ড তেরা, আগে থাকতে নিজের জিনিস নিজের করে নিবে না। মৃদুল সুটকেস গুছাচ্ছে আর পাশে হিমাদ্রি মাধিয়াকে কোলে নিয়ে মুখ গোমরা করে বসে আছে। মুখ ওরকম প্যাঁচার মতো কেন করে রেখেছিস? না তো, কই? আয়নায় গিয়ে দেখ। দেখতে হবে না। এমন করছিস কেন হিম? আমি তো 3 মাস পরে এসে পড়ব। আমি জানি। জানিস হিম, দুর্জয় নিঃসন্দেহে একটা বুদ্ধিমান ছেলে ছিল। ও জানতো কখন কোথায় কী করলে সঠিক হবে। তাই তো ওর লক্ষ টাকার ইনভেস্ট বর্তমানে কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। তুমি ভারতে গিয়ে কিভাবে থাকবে? আমি কি একা যাচ্ছি রে পাগলি? অয়ত্রীও তো আমার সাথে যাবে। তুমি নিজের খেয়াল রাখবে কিন্তু। রাখবো। জানিস, সেদিন আহাদ আমাকে বলেছিল যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিন্তু বিশ্বাস কর, আমি যদি এখন ভারত যাই এবং ঠিকভাবে কাজটা শেষ করতে পারি, তাহলে কত টাকা যে ইনকাম করতে পারবো তার হিসাব নেই। টাকার পিছনে বেশি মজে যেও না মৃদ। আমি যাব না। হুট করে মৃদুল হিমাদ্রির পায়ের কাছে বসে পড়ল। ওর হাত দুটো নিজের হাতে গুজে নিয়ে বেশ খানিকক্ষণ হিমাদ্রির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হিম, আমি জানি আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস কর, আমি কষ্ট কম পাইনি। আমি এখন শান্তি পেতে চাই। আমার সন্তানকে নিয়ে ঠিকভাবে বাঁচতে চাই, আর তার জন্য আমার তোকে চাই। আমি তোকে সত্যিকারে হিমাদ্রির মা বানাতে চাই, আমার স্ত্রী মর্যাদা দিতে চাই। কথাগুলো বলার সময় মৃদুলের চোখগুলো অশ্রু দিয়ে চকচক করে উঠল। মৃদুলের চোখের দিকে তাকিয়ে হিমাদ্রি আর না করতে পারল না, মাথা নাড়িয়ে সায় দিল। হিমাদ্রির সম্মতি পেয়ে মৃদুল পুরো উদ্যমে ব্যাগ গুছাতে লাগলো। বেশি না হিম, আর মাত্র 3 মাস। একবার আমাকে ইন্ডিয়া থেকে ফেরত আসতে দে, তারপর পার্মানেন্টলি আমি তোকে নিজের করে নিব। হিমাদ্রি কোনো জবাব দিল না। তখন হুট করে তার পাশে ফোন ভাইব্রেট করে উঠল। ফোনে একটা মেসেজ এসেছে। মেসেজটা এরকম,
You are selected for the next level of scholarship exam. We will inform you about the second level very soon. গভীর কাজ গলিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মৃদুল। বৃষ্টি হচ্ছে, কিন্তু মাসটা হলো ডিসেম্বর। ডিসেম্বরে সাধারণত বৃষ্টি হয় না, কিন্তু আজ হচ্ছে এবং বেশ জোরালোভাবে। ঢাকা শহরের ট্রাফিক জ্যাম মানে মিনিমাম আধা ঘন্টা লস। এটা মৃদুলের বেশ বিরক্তি লাগে। হাতে থাকা রিস্ট ওয়াচে আরেকবার সময় দেখে নিল, 5:30 বাজে। এতক্ষণে তো মাদিহার পার্কে থেকে আসার কথা। পকেট থেকে ফোনটা বের করে মৃদুল কাকের জন্য কল দিল। ওপাশ থেকে কল রিসিভ করলে মৃদুল কোনো ভনিতা ছাড়াই বলল, মাদিহা বাড়িতে কি এসেছে? ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না। ঠিক আছে, ওর খেয়াল রেখো। ফোনটা কানে থেকে নামিয়ে ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মৃদুল। স্ক্রিনে হিমাদ্রির হাসিমাখা মুখটা ভেসে উঠছে। হিমাদ্রির কোলে মাদিহা, হিমাদ্রির পরনে লাল শাড়ি আর মাদিহার লাল ফ্রক। এ ছবিটা আজ থেকে 2 বছর আগে তোলা হয়েছিল, যেদিন মৃদুল ইন্ডিয়া থেকে ফেরত আসে। ফোনটাকে নিজের বুকে রেখে গাড়ির সিটে মাথাটা এলিয়ে দিল মৃদ। শুধু অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, শুধুমাত্র একটা কথাই, এত বড় শাস্তি কেন আমাকে দিলি তুই হিম? আমাকে করা কোনো অদা তো পূরণ করলি না। আমি বের হয়ে যেতে বললাম আর তুই বের হয়ে গেলি। একবারও তোর মাথায় আসলো না মাদিহা আর আমার কি হবে? আমার মাদিহার আম্মু কি করে? জবাবে ফোনের ওপাশ থেকে একটা চাপা হাসির আওয়াজ পেল মৃদুল। কি হলো বল, হাসছিস কেন? তাহলে কি করবো মৃদ? আমার প্রচণ্ড হাসি পায় যখন তুমি আমাকে মাদিহার আম্মু বলো। কেন হিম, তুই কি মাদিহার আম্মু না? আমি তো মাদিহার আম্মু। আর আমার বউ? এখনো হয়নি, কিন্তু হবে তো। মাদিহা কি করে রে? ঘুমিয়েছে। আর মাদিহার আম্মু? মাদিহার আম্মু একটা খাটাসের সাথে কথা বলে। আমি খাটাস তাই না? দাঁড়া, ইন্ডিয়া থেকে ব্যাক করতে দে আমাকে। কবে আসবে? 1 মাস পর। তারপরের মাসে তোকে বিয়ে। সত্যি তো মৃদ? তুই দেখিস সত্যি হয় কি না। আমি অপেক্ষায় থাকলাম মৃদ। মিস হিমাদ্রি, মিস হিমাদ্রি, ওয়েক আপ। কারো জোরালো কণ্ঠের আহ্বানে ঘুম ভেঙে গেল হিমাদ্রি। চোখ খুলে যে ব্যক্তিকে প্রথমে দেখতে পেল তাকে দেখে হিমাদ্রির আত্মা উড়ে গেল। ঘামছে হিমাদ্রি, আর একজোড়া ধূসর চোখ তার দিকে তাকিয়ে আছে। হোয়াই আর ইউ স্লিপিং ইন দ্য ক্লাসরুম মিস হিমাদ্রি? আই এম সরি প্রফেসর ভৌমিক। Actually, I didn't sleep well last night. I accept your apologies, but don't do it again. Yes, প্রফেসর। প্রফেসর ভৌমিক আর কোনো কথা বলল না। সামনে ঘুরে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। হিমাদ্রি খেয়াল করলো ক্লাস টাইম ওভার, তাই সেও তার নোটবুক নিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসলো ক্লাসরুম থেকে। এখন আবার শপে যেতে হবে। বিল্ডিং থেকে বের হতেই তুষারের কবলে পড়ল হিমাদ্রি। ডিসেম্বর মাস, আমেরিকাতে বেশ কয়েকদিন যাবৎ তুষার বৃষ্টি হচ্ছে। গায়ে ব্লেজারটা আরও ভালোভাবে জড়িয়ে নিল। একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো বুক চিরে। আমেরিকাতে আছে 2 বছর যাবৎ। পরিবেশের সাথে বেশ মানিয়ে নিয়েছে এখন। হিমাদ্রি একটা গ্রোসারি শপে কাজ করে। স্কলারশিপে এর থাকলেও হিমাদ্রি কাজটা করে। হঠাৎ করে হিমাদ্রি আকাশের দিকে তাকালো। বরফ পড়ছে। বাংলাদেশেও তো এখন শীতকাল। হুট করে হিমাদ্রি মনে হলো এই সাদা বরফের বৃষ্টির মধ্যে একগুচ্ছ কদম হাতে থাকলে মন্দ হতো না। রাস্তার ধার দিয়ে বরফ মাদুরের মতো বিছানা রয়েছে, সেখান দিয়ে পা টিপে টিপে কদম ফেলছে হিমাদ্রি। বরফটা বেশ পিচ্ছিল। হুট করে হিমাদ্রি বরফের স্লিপ কেটে পড়ে যাচ্ছিল, কিন্তু একটা শক্ত বলিষ্ঠ হাত তাকে আগে ধরে নেয়। হিমাদ্রি মুখ তুলে সামনে তাকিয়ে দেখে এক জোড়া ধূসর চোখ তার দিকে তাকিয়ে আছে। এই চোখগুলোকে চিনে হিমাদ্রি। থ্যাঙ্কস প্রফেসর। মৃদু হেসে ভৌমিক জবাব দিল, ইউ ওকে মিস হিমাদ্রি? ইয়া, আই অ্যাম ফাইন। আই থিঙ্ক this is not classroom, so we can talk in Bangla. Yes, professor. Let's walk together. After you. ভৌমিক হাঁটা শুরু করলে হিমাদ্রিও তার পিছন পিছন হাঁটা শুরু করলো। আজকে রাস্তায় গাড়ি পরিমাণ কম, হয়তো ঠান্ডায় কেউ বের হয়নি। তো মিস হিমাদ্রি, আপনার স্টাডি কেমন চলছে? চলছে কোনো রকম। পিএইচডির কোর্স শুরু হতে চলেছে কয়দিন পর। মাইন্ডের প্রিপারেশন কেমন? আই অ্যাম অ্যাফ্রেড। অ্যাফ্রেড? আমি এটা আশা করিনি। সব মানুষই ভয় পায় প্রফেসর। কেউ প্রকাশ করে আর কেউ তা করে না। ইউ আর রাইট। ডরমিটরি পর্যন্ত কি আমি লিফট দিতে পারি? ইউ উইল বি মাই প্লেজার। সামনে আমার গাড়ি পার্ক করা আছে, ফলো মি। বাড়িতে ঢুকতে না ঢুকতেই নরম দুটো হাত জাপটে দিল মৃদুলকে। মৃদুল একটু নিচে ঝুঁকে কোলে তুলে নিল মাদিয়াকে। গালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। আমার মাটা কি করছিল? ভাঙা ভাঙা গলায় মাদিয়া জবাব দিল, আমি খেলা করছিলাম। আব্বু, মামা কখন আসবে? মার সাথে কথা বলবো। এই তো এসে পড়বে। চলো সে পর্যন্ত আমরা ডোরেমন দেখি।
মাদিয়াকে কোলে নিয়ে মৃদুল ড্রয়িং রুমের টিভিটা অন করে দিল। আগের বাড়িটা ছেড়ে দিয়েছে ওরা, এখন প্রায় রাজপ্রাসাদের মতো একটা বাড়িতে থাকে। আর এই রাজপ্রাসাদের সাথে মৃদুলকে যেন বড্ড মানায়। শারীরিক গঠন থেকে শুরু করে পোশাক আশাক সব ঠিক একটা রাজার মতো। আর মাদিয়াকে সব সময় টপ টপ করে পুতুলের মতো সাজিয়ে রাখে, একদম পরিপূর্ণ লাগে বাইরে থেকে, কিন্তু ভিতরে উকি দিলে দেখা যায় ভিতরে শুধু ধুধু করছে। মৃদ, পুডিং খাবি? তোর জন্য বানিয়েছি, আনবো? অয়ত্রী কথায় কোনো জবাব দিল না মৃদ। চুপচাপ মাধিয়াকে নিয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে রইল। মৃদুলের থেকে কোনো জবাব না পেয়ে অয়ত্রী আবার জিজ্ঞেস করলো। এবার মৃদুল মুখ খুলল। আমি পুডিং খাই না অয়ত্রী, কিন্তু তোর তো ফেভারিট ছিল আগে, এখন আর নেই। অয়ত্রী কথাটা শুনে কিছু বলল না, চুপ করে থাকলো। একটু পরে মিনমিনিয়ে বলা শুরু করলো। আমার কি দোষ মৃদ? আমার সাথে কেন এমন করিস? তোর আমার লাইফে ইন্টারফেয়ার করাটা দোষ, যা 2 বছর আগেও ছিল, এখনও আছে। কথাটা বলে মৃদুল মাধিয়াকে সোফায় বসে উঠে গেল। কলার থেকে টাইটা ঢিলা করতে করতে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল, কিন্তু মায়ের আওয়াজে থেমে গেল। কিছু বলবে মা? অয়ত্রীর সাথে সবসময় এমন না করলে চলে না তোর? কে মা? আমার কিছু না, আর আমি পুডিং খাওয়া ছেড়ে দিয়েছি। অয়ত্রী যদি কেউ না হয় তোর, তাহলে হিমকে? প্রশ্নটা শুনিয়ে মায়ের দিকে শান্ত চোখে তাকালো মৃদুল। হিম আমার মাদিহার মা, মুখে বললে হয় না। মাদিহার মা হওয়ার যোগ্য অয়ত্রী আছে, হিমের না। হিমের কি আছে না আছে তা আমি জানি না, আমি শুধু জানি হিম আমার মেয়ের মা। হ্যাঁ, ওই সব তোর এখন। যে মেয়েটা আমাকে পোড়াতে চেয়েছিল তাকে মাদিহার মা বলিস? মা, জীবনটা সিরিয়াল না, সামান্য গরম পুডিংয়ে কেউ পুড়ে মরে না। আর সেদিন পুড়েছিল হিম। আর আমি যতটুকু জানি, যে পোড়ায় সে পড়ে না, যাকে পোড়ানো হয় সে পুড়ে। এমন সময় একটা গাড়ির হর্ন শোনা গেল। মৃদুল জানে আহনাপ এসেছে। এখন সে আহনাপের সামনে পড়তে চায় না। ওর চোখে চোখ তুলে তাকাতে বড্ড লজ্জা হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মাদিহা মামা বলে চিৎকার করে দৌড়ে আহনাপের কোলে উঠল। মামা, মার সাথে কথা বলবো। মার সাথে কথা বলবে তাই তো এসেছি আমি পুচকি। মৃদুল উপর থেকে আহনাপ আর মাদিহার কথা শুনছিল। একটু পরে সেই বহু প্রতীক্ষিত সুর শুনতে পেল মৃদুল, যা সারাদিন ভিতরে জ্বলতে থাকা আগুনকে মুহূর্তে নিভিয়ে দিল। মিস হিমাদ্রি, আপনার মেয়েটা তো বড্ড কথা বলতে পারে। ভৌমিকের কথায় হেসে দিল হিমাদ্রি। হ্যাঁ, বলতে পারে ঠিক, ওর বাবার মতো। ওর বাবার সাথে আপনার একবার কথা বলা উচিত। হোয়েন ইউ আর ড্রাইভিং ইউ শুড নট টক সো মাচ। ক্লেভার ওমেন। আপনি আমাকে হিম বলে ডাকতে পারেন, সবাই তা বলে ডাকে, বাট আই লাইক হিমাদ্রি। দুর্জয় আমাকে হিমাদ্রি বলে ডাকতো। জানেন মিস হিমাদ্রি, যখনই আমি দুর্জয়ের কথা চিন্তা করি তখন শুধু একটা কথাই মাথায় আসে, তার ফাইট করা উচিত ছিল। ফাইট করা বলা সহজ, কিন্তু করাটা খুব কঠিন। হয়তো বাই দ্য ওয়ে মিস্টার মৃদুলের সাথে কথা বলা উচিত আপনার। একটা কথা মনে রাখবেন, সময় গেলে সাধন হবে না, তাই আপনার উচিত তার সাথে কথা বলা। সে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল, আমি না। আপনার বোঝার ভুলও তো হতে পারে। বোঝার ভুল হলে এতদিনে কি একবারও খবর নিতে পারেনি? আবার নিবেই বা কেন? আমার জন্য কি তার সময় হবে? আমরা এসে গেছি মিস হিমাদ্রি। গাড়ি থেকে নামে দাঁড়ালো হিমাদ্রি। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর। ইটস মাই প্লেজার লেডি, টেক কেয়ার, ইউ অলসো। ভৌমিক গাড়ি স্টার্ট করে চলে গেল। সেদিকে তাকিয়ে হিমাদ্রি একটা নিঃশ্বাস নিল। আহনাফ বলেছিল প্রফেসর ভৌমিক মেয়েদের দেখতে পারে না, কিন্তু হিমাদ্রি দেখেছে সে যথেষ্ট রেসপেক্ট করে মেয়েদের। ডরমেটরির দিকে এগিয়ে চলেছে হিমাদ্রি। বরফ পড়ছে, মানুষের অনুভূতির উপর আবহাওয়া প্রভাব পড়ে। তাই তো এই শীতে মৃদুলকে আরও বেশি মনে পড়ে হিমাদ্রির। হয়তো মৃদুলের একটু উষ্ণ ছোঁয়ার জন্য মনটা বড্ড ব্যাকুল হয়ে আছে তার।